আসসালামু আলাইকুম বন্ধুরা। আচ্ছা, আপনারা কবে সর্বশেষ এমন একটা সিনেমা দেখেছিলেন যেটা আপনাদের অনেক হাসিয়েছে আর অনেক বেশি কাঁদিয়েছে? কি মনে করতে পারছেন না? ঠিক আছে, কোনো দরকার নেই। আমি আজকে আপনাদের জন্য এমনই একটা অসাধারণ সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যেটা আপনাদেরকে ভালোবাসার আসল অর্থ বুঝাবে। আর বুঝাবে যে বাবা মা হবার জন্য আসলেই কাউকে জন্ম দিতে হয় না, শুধু ভালোবাসতে জানতে হয়। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা শিয়ন নামের একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে কিনা তার দাদির পাশে ঘুম থেকে জেগে ওঠে। আর বাচ্চাটা চিৎকার করে তার দাদিকে অনেক ডাকাডাকি করে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আসলে তার দাদিমা মারা গিয়েছিল। কিন্তু বাচ্চাটা বুঝতোই না যে মৃত্যু কী জিনিস। তো যাই হোক, এর পরের সিনে আমাদের মোসান নামের একজন যুবক ছেলেকে দেখানো হয়, যে কিনা সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে। মোসান জীবন ধারণের জন্য এখন তার বাবার ব্যবসার হাল ধরেছিল। তার বাবার ব্যবসাটা ছিল মূলত মৃত মানুষদের অন্ত্যেষ্টিক্রিয়ার একটা এজেন্সি, যার মাধ্যমে তারা মানুষ মারা গেলে তাকে সাজানো গোছানো, পোড়ানো এবং দাফন সব কিছু টাকার বিনিময়ে করে দিত। আর আজকে মোসান এসেছিল শিয়নের দাদিমাকে সাজিয়ে গুছিয়ে কবরস্থ করার জন্য। তো যথারীতি মোসান এবং তার বন্ধু জিয়ান দুজন মিলে এই বৃদ্ধ মহিলাটাকে পুড়িয়ে ফেলার আগে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেয়। আর এটাই ছিল চাইনিজদের ঐতিহ্য। তারা মূলত মৃত মানুষকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুড়ে ফেলে এবং তারপর সেই ছাইগুলো কোথাও দাফন করে দেয়। কিন্তু এই সব কিছু আবার আলমারির ভেতরে বসে বাচ্চা মেয়েটা দেখে ফেলেছিল। আর সে তার দাদিমার সাথে এইসব কিছু ঘটতে দেখে দৌড়ে ছুটে চলে আসে আর চিৎকার করে বলে যে, তোমরা আমার দাদির সাথে করছোটা কি? ছেড়ে দাও আমার দাদিকে। বাচ্চাটার এমন অবস্থা দেখে তার চাচা কোনো রকমে বাচ্চাটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর মৃতদেহ সাজানো গোছানো শেষ হয়ে গেলে মোসান যখন চলে যাচ্ছিল, তখনই এই বৃদ্ধার ছেলের বউ চিৎকার করে বলতে থাকে যে, আমার শাশুড়ির হাতে একটা সোনার আংটি ছিল, তোমরা লাশ সাজাতে এসে সেটা চুরি করেছো, তাই না? মোসান এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর সে তার কাপড় চোপড় খুলে তাকে বলে যে, চেক করে নিন, আমরা এসব অবৈধ কোনো কাজ করি না। তাদের কাছে কোনো আংটি খুঁজে না পেয়ে ফাইনালি তারা সেই বৃদ্ধাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু বাচ্চা মেয়েটা এইসব কিছুই বুঝতে পারছিল না। আর তখনই এই বাচ্চাটার এক বন্ধু তাকে বলে দেয় যে, তোর দাদি তো মারা গেছে, ওই দেখ কফিনের ভেতরে করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে তোর দাদিকে পুড়িয়ে ফেলা হবে। এই কথা শুনে বাচ্চাটা তার দাদিকে বাঁচানোর জন্য মোসান এবং তার বন্ধুর গাড়ির পেছনে পেছনে দৌড়াতে থাকে, কারণ সে মনে করেছিল যে এই লোকগুলোই তার দাদিকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চারা কোনোভাবে গাড়িটাকে ধরতে পারে না। আর এখন গাড়িটা নিয়ে মোসান নিজের বাড়িতে ফিরে চলে আসে। নিজের বাড়িতে আসলে মোসানের তেমন কোনো দামই ছিল না। সে অনেক উচ্ছৃঙ্খল ছিল বলে তার বাবাও তাকে খুব বেশি পছন্দ করতো না। আর তাছাড়াও মোসানের বড় ভাইকে তার বাবা অনেক ভালোবাসতো, যিনি কিনা অনেক আগেই একটা দুর্ঘটনায় মারা গেছে। মোসান যখন অনেক ছোট ছিল তখনই তার ভাই মারা গিয়েছিল বলে সে তার ভাইয়ের উপরে তেমন একটা ভালোবাসা অনুভব করতে পারে না। তাই সে তার বাবাকে তার ভাইয়ের প্রতি এত ভালোবাসা প্রকাশ করতে দেখে প্রচণ্ড বিরক্ত হতো। তাই সে জলদি জলদি তার বাবার কাছ থেকে সম্পত্তি ভাগাভাগি করে নেবার জন্য দলিলগুলো নিজের কাছে নিয়ে নেয়। তো যাই হোক, এখন মোসান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। সে তার গার্লফ্রেন্ডের দোকানের সামনে অনেক ডাকাডাকি করলেও তার গার্লফ্রেন্ড ভেতরে থাকা সত্ত্বেও কোনো জবাব দিচ্ছিল না। তারপর সে তার গার্লফ্রেন্ডকে ফোন করলে দেখতে পায় যে দোকানের ভেতরেই ফোনটা বাজছে। তাই এখন বাধ্য হয়ে তার গার্লফ্রেন্ড মোসানের সামনে চলে আসে। আর মোসান অনেক দিন জেলখানায় ছিল বলে সে তার গার্লফ্রেন্ডকে কাছে পাবার অনেক চেষ্টা করে। আর তখনই সে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড অলরেডি অন্য একটা ছেলের সাথে রিলেশনে চলে গেছে। এমনকি সেই ছেলেটার মাধ্যমে তার গার্লফ্রেন্ড গর্ভবতীও হয়ে গিয়েছিল। এই সব কিছু দেখে মোসানের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ সে তার গার্লফ্রেন্ডের জন্য এই ছেলের সাথে মারামারি করেছিল বলেই তার জেল হয়েছিল। আর আজকে তার গার্লফ্রেন্ডই এই ছেলের জন্য তাকে নির্মমভাবে ধোঁকা দিয়ে দিল। মোসান প্রচণ্ড মন খারাপ করে যখন তার বন্ধুর বাড়িতে চলে যায়, তখনই সে দেখতে পায় যে বাচ্চা সেই মেয়েটা তাকে ধরার জন্য তার বাড়িতে চলে এসেছিল।
কারণ এই মেয়েটা এখনও মনে করে যে তার দাদিকে মোসান কোথাও গায়েব করে দিয়েছে। সে মোসানের কাছে বারবার চিৎকার করে তার দাদিমাকে ফেরত চাচ্ছিল। মোসান সহ তার বন্ধুরা সবাই বাচ্চাটাকে বলে দেয় যে তোমার দাদিকে শ্মশানে পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু বাচ্চাটা কোনোভাবেই তাদের কোনো কথাই শুনছিল না। আর এইসব চিৎকার চেঁচামেচি শুনে মোসান প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। আর ততক্ষণে শিয়নকে নেবার জন্য তার চাচাও সেখানে চলে আসে, কিন্তু শিয়ন কোনোভাবেই এখান থেকে যেতে চাচ্ছিল না বলে মোসান তাকে জোর করে ধরে তার চাচার হাতে তুলে দেয়। মোসান যখন তার গার্লফ্রেন্ডকে হারিয়ে অনেক কষ্ট পাচ্ছিল, তখনই তার বন্ধু এসে তাকে একটা নতুন বিজনেস আইডিয়া দেয়। তাকে বলে যে তুই যদি তোর বাবার সম্পত্তি পেয়ে যাস, তাহলে সেখান থেকে কিছুটা আমরা বিক্রি করে বিয়ে শাদী অ্যারেঞ্জ করার জন্য একটা এজেন্সি খুলব। তাহলে একাধারে মৃতদেহ সৎকার করা হলো, আবার বিয়ের অ্যারেঞ্জমেন্টও করা হলো। আমাদের ব্যবসা দ্বিগুণ হয়ে যাবে দেখিস। কিন্তু এইসব প্ল্যান করা শেষে রাতের বেলা মোসান তার বন্ধুকে বলে যে আমি আসলে এভাবে জীবনযাপন করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি রে। তো কথা শেষ হবার আগে এই বৃষ্টির মধ্যেই তার বাড়িতে সেই বাচ্চা মেয়েটা আবারও এসে হাজির হয়। শিয়ন চিৎকার করে বলে যে আমার দাদিমাকে কোথায় রেখেছো। বাচ্চাটাকে দেখে তারা আরও বিরক্ত হয়ে যায়, কিন্তু সাথে সাথে এই বাচ্চাটার চাচা তাকে নেবার জন্য চলে আসে। কিন্তু শিয়ন কোনোভাবেই তার চাচার সাথে যেতে চাচ্ছিল না। এদিকে বাইরে গাড়িতে বসে থাকা শিয়নের চাচি চিৎকার করে তার চাচাকে বারবার ডাকতে থাকে, কারণ তাদের আজকে বেইজিংয়ে যেতে হতো, আর ঠিক সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে না পারলে তাদের ফ্লাইট মিস হয়ে যেত। এখন বাচ্চাটা কোনোভাবেই তাদের সাথে যেতে চাচ্ছিল না বলে শিয়নের চাচা মুসান এবং তার বন্ধুকে বেশ কিছু টাকা দিয়ে বলে যে প্লিজ আপনারা 3 দিনের জন্য আমার ভাতিজিকে দেখে রাখবেন, আমি 3 দিন পরে এসে ওকে নিয়ে যাব। আর এতগুলো টাকা দেখে জিসান বাচ্চা মেয়েটাকে নিজের কাছে রেখে দেবার জন্য রাজি হয়ে যায়। এই সব কিছু দেখে মুসান শুধু তার বন্ধুকে একটাই কথা বলে যে তুই শিওর তো এই পিচ্চি শয়তানটাকে তুই সামলাতে পারবি? তো যাই হোক, এখন তারা সবাই মিলে রাতের বেলা খাওয়া দাওয়া করতে বসে। আর এখানেই বাচ্চাটাকে এতটা ক্ষুধার্ত দেখে তারা জিজ্ঞাসা করে যে তোমার বাবা মা কি তোমাকে ঠিকমতো খাবার দেয় না নাকি? শিয়ন বলে যে আমার কোনো বাবা মা নেই, আমার শুধু একটা দাদি আছে। তারা আরও জিজ্ঞাসা করে যে তুমি আমাদের ঠিকানা কিভাবে খুঁজে বের করলে? বাচ্চাটা বলে যে আমি আমার ঘড়িতে তোমাদের গাড়ির ছবি তুলে রেখেছিলাম, আর তারপর এটা মানুষকে দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করে তোমাদের খুঁজে বের করেছি। বাচ্চাটার এত বুদ্ধি দেখে তারা অবাক হয়ে গিয়েছিল। তো এখন খাওয়া দাওয়া শেষ করে তারা যখন ঘুমাতে যাচ্ছিল, তখনই বাচ্চাটা বলে যে আমার ঘুমাতে ইচ্ছে করছে না, চলো আমরা একটা গেম খেলি। এই কথা শুনে সবাই বাচ্চাটার সাথে গেম খেলার জন্য রাজি হয়ে যায়, কিন্তু এখানেই তারা দেখতে পায় যে এই বাচ্চাটার কাছেই তার দাদিমার সেই সোনার আংটিটা ছিল। তারা ভেবেছিল বাচ্চাটা হয়তো দাদিমার আংটি চুরি করেছে, কিন্তু না, দাদিমা স্বেচ্ছায় তার নাতনিকে এই আংটিটা দিয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে যতবারই খেলা হয়েছিল শিয়ন প্রত্যেকটা বার জিতে গিয়েছিল। আসলে তার দাদি তাকে এই গেমটা এত ভালোভাবে শিখিয়েছিল যে বারবার সে সবাইকে হারিয়ে দিচ্ছিল। গেম খেলা শেষে তারা সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, তখনই মুসানের মুখের উপরে টুপটাপ করে পানি পড়তে থাকে। আসলে মোসানের উপরে থাকা বাচ্চা মেয়েটা প্রস্রাব করে দিয়েছিল, তাই সাথে সাথে ঘুম ভেঙে যায় তার। এরপর মোসান রেগে মেগে সেই কাপড়গুলো ওয়াশিং মেশিনের ভেতরে দিয়ে সেই বাচ্চাটাকে বলে যে ঘরের ভেতরে বাথরুম থাকা সত্ত্বেও তুমি বিছানায় কেন প্রস্রাব করলে? তোমার দাদি কি তোমাকে এটা শেখায়নি? তখন বাচ্চাটা তার সামনে থাকা দুটো পুতুল দেখিয়ে দিয়ে বলে যে ওই পুতুল দুটো দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তাই মোসান পুতুল দুটোকে সরিয়ে রাখে। আর সেদিন বিছানা ভিজে যাবার কারণে সারা রাত মোসান সোফাতেই ঘুমিয়ে থাকে। আর পরদিন সকালে ঘুম থেকে ওঠার আগে মোসানের বোন তাকে ফোন করে বলে যে বাড়ির দলিলপত্র নিয়ে দ্রুত রেজিস্ট্রার অফিসে চলে আয়, আমি আর বাবা এখানে অনেকক্ষণ হলো বসে আছি। সাথে সাথে মোসানের মনে পড়ে যে সে দলিলটা বিছানার চাদরের নিচে রেখেছিল, যেটা গতকাল রাতে সে রেগে মেগে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। বেচারার দলিলপত্র সব কিছু ওয়াশিং মেশিনে ধুয়ে নষ্ট হয়ে যায়, যার কারণে রেজিস্ট্রার অফিসে গেলেও অফিসার তাদেরকে বলে যে এমন নষ্ট কাগজে সম্পত্তির হাত বদল করা সম্ভব নয়, কাগজটাকে নতুন করে ঠিক করতে আরও 1 মাস সময় লাগবে। এইসব কথা শুনে মোসান বাচ্চাটার উপরে প্রচণ্ড রেগে যায়, আর সে তার বন্ধুকে ফোন করে বলে যে আমি চিন্তা করেছিলাম বাড়িটা বিক্রি করে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা শুরু করব,
কিন্তু এই বাচ্চা শয়তানটার জন্য আমার সব কিছু শেষ হয়ে গেল। এইসব কথা আবার পেছন থেকে তার বাবা শুনে ফেলে, যার কারণে মোসানের বাবা তাকে মারতে মারতে বলে যে, হারামজাদা, আমি তোকে বাড়িটা দিয়েছিলাম আমাদের ব্যবসা বড় করার জন্য, আর তুই এই বাড়িটা বিক্রি করার চেষ্টা করছিস। তোকে আর সম্পত্তির কোনো অংশই দেব না। এইসব কথা শুনে আবারও হতাশ হয়ে মোসান দ্রুত ছুটে আসে একটা হাসপাতালে, কারণ হাসপাতাল থেকেই তারা মূলত মৃত মানুষদের খোঁজ খবর বের করত। কিন্তু এখানেও শিয়ন তাকে বারবার বলছিল যে, তুমি কখন আমার দাদিকে ফেরত দেবে। এদিকে মোসানের বন্ধু সদ্য মারা যাওয়া একটা বাচ্চা মেয়ের বাবা মায়ের কাছে গিয়ে বারবার বলতে থাকে যে, আপনার মেয়ের কাজটা আমাদেরকে দেবেন প্লিজ, এই কাজ আমরা অনেক ভালোভাবে করে দেব। যেই কথা শুনে মেয়ের বাবা চিৎকার করে বলে যে, আপনারা কি মানুষ? আমার মেয়ে যখন বেঁচে ছিল তখনও আপনারা আমাদের উপরে নজরদারি করেছেন, আপনাদের বাসায় কি কোনো বাচ্চা নেই? এইসব কথা শুনে জিসান বুঝতে পারে যে এই কাজটা হয়তো তারা আর পাবে না, তাই সে তখন হতাশ হয়ে বসেছিল। আর তখনই মুসানের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে শিয়নকে বলে যে, আমি যা বলবো তুমি যদি তা করতে পারো তাহলে আগামীকাল আমি তোমার দাদিকে ফেরত দিয়ে দেব। এই কথা বলে সে শিয়নকে সাথে করে নিয়ে সে মৃত বাচ্চাটার বাবা মায়ের কাছে চলে যায়। আর সে মন খারাপ করে তাদেরকে বলতে থাকে যে, দেখুন, আপনাদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আমার নিজেরও একটা বাচ্চা মেয়ে আছে, আর দুর্ভাগ্যবশত আমি গরিব ছিলাম বলে আমার স্ত্রী আমার মেয়েটাকে রেখে পালিয়ে চলে গেছে। আপনি যদি আপনার মেয়ের সৎকারের কাজটা আমাদেরকে দিতেন তাহলে এই গরিব পরিবারের অনেক উপকার হতো। আপনার মেয়ের জন্য হয়তো আমার মেয়ে একবেলা ভালো খাবার পেত। এইসব ইমোশনাল কথা শুনে এই দম্পতি তাদেরকে কাজটা দেবার জন্য রাজি হয়ে যায়। এখন পরদিন সকালে তারা সবাই বাচ্চাটা সৎকার করার জন্য তার বাড়িতে চলে যায়। তবে তারা যাবার আগে শিয়নকে গাড়ির ভেতরে রেখে যায়। আর এখানে শিয়ন যখন দেখতে পায় যে মোসান একটা কফিন হাতে বাইরে নিয়ে যাচ্ছে, তখনই সে মনে করেছিল যে এই কফিনের ভেতরেই হয়তো তার দাদিমা রয়েছে। তাই বাচ্চারা কোনো কিছু না ভেবে দৌড়াতে দৌড়াতে শ্মশানের ভেতরে চলে যায়। শ্মশানের ভেতরে দাদি দাদি করে চিৎকার চেঁচামেচি করতে থাকে, যেটা দেখে শ্মশানের লোকজন মোসানের উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ শ্মশানের ভেতরে এত ছোট বাচ্চাকে নিয়ে আসা বারণ ছিল। তাই শ্মশানের মালিক তাদের কাছে বেশ মোটা অঙ্কের টাকা জরিমানা আদায় করে নেয়। এই সব কিছু দেখে মোসান বাচ্চাটার কাছে গিয়ে বলে যে, চাও কি তুমি আমাকে ধ্বংস করতে? আমাকে মেরে ফেললেই তো পারো। এইসব চিৎকার চেঁচামেচি শুনে বাচ্চাটা মন খারাপ করে থাকে, বলে যে, আমাকে ক্ষমা করে দিও, আমি মনে করেছিলাম ওই বক্সের ভেতরে আমার দাদিমা রয়েছে। আর এখন বারবার এই দাদির কথা শুনে মোসান রেগেমেগে বাচ্চাটাকে নিয়ে সব সত্যি কথা বলে দেয় যে, ওই যে ধোঁয়া বের হতে দেখছো, তোমার দাদিকে পুড়িয়ে ফেলা হয়েছে। তোমার দাদি ছাই আর ধোঁয়া হয়ে আকাশে উড়ে গেছে, তোমার দাদি মরে গেছে। যেই কথাগুলো শুনে বাচ্চা মেয়েটা অঝরে কান্না করতে থাকে, কারণ তাকে ভালোবাসার মতো একমাত্র তার দাদিই ছিল। তাই বাচ্চাটা বাড়িতে এসেও মন খারাপ করে বারবার বলতে থাকে যে, আমার দাদিকে আমি আর কখনোই দেখতে পারবো না, আমার দাদি আকাশে উড়ে গেছে। আর এই কথাগুলো শুনে জিসান বাচ্চাটাকে শান্ত করার জন্য বলে যে, তোমার দাদি আকাশে উড়ে গিয়ে একটা তারা হয়ে গেছে, তুমি চাইলে রাতের বেলা তোমার দাদিকে আকাশেও দেখতে পারবে। এইসব কথা শেষ হবার পরে তাদের বাড়িতে একটা পার্সেল চলে আসে। আসলে সদ্য মারা যাওয়া সেই বাচ্চা মেয়েটার বাবা মা বাচ্চাটার ছাই রাখার জন্য একটা সুন্দর সিরামিকের বক্স অর্ডার করেছিল। মোসান বক্সটাকে যত্ন করে রেখে দিয়ে সেদিন রাতে ঘুমিয়ে পড়ে, কিন্তু মধ্যরাতে সে দেখতে পায় যে শিয়ন তার বিছানায় ছিল না। সে বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে দেখতে পায় যে শিয়ন বাইরে গিয়ে তার ঘড়িতে তার দাদির রেকর্ড করা কিছু কথা শুনছিল আর আকাশের দিকে তাকিয়ে তারা দেখছিল। এইসব কিছু দেখে মোসানেরও অনেক মন খারাপ হয়ে যায়। কিন্তু পরদিন সকালে মোসান ঘুম থেকে উঠে দেখতে পায় যে শিয়ন গতকাল অর্ডার করে আনা সেই সিরামিকের বক্সটাতে রং পেন্সিল দিয়ে বিভিন্ন আঁকিবুকি করে ফেলেছে। এটা দেখে মোসান প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলে ওঠে যে, তুমি কি আমাকে বিপদে ফেলা ছাড়া আর কোনো কাজ করতে পারো না? তুমি কি জানো এটা কত দামি একটা জিনিস ছিল? মোসান এবং তার বন্ধু এই রঙগুলো তোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেগুলো ঠিকমতো তোলা যাচ্ছিল না। এখন কি করবে মোসান কিছুই বুঝতে পারছিল না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সেই অস্থিগুলো বক্সের ভেতরে রাখতে হবে।
তাই সে অনেক চিন্তা ভাবনা করে বক্সটা একটা কালো কাপড়ে ঢেকে নিয়ে গিয়ে সেই দম্পতিকে বলতে থাকে যে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, আমার বাচ্চা মেয়েটা আসলে আপনাদের মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। এটা বলে সে যখন বক্সটা তাদের হাতে তুলে দেয় তখন সেই বাবা মা তাদের মেয়ের কথা মনে করে অঝরে কান্না করতে থাকে, কারণ তাদের মেয়েও এমন সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় আঁকিবুকি করে বেড়াতো। তারা মোসানের উপরে রাগ তো করেই না, উল্টে শিওন যে তাদের বক্সে নিজের ভালোবাসা প্রদান করেছে এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। তারা শিওনকে জড়িয়ে ধরে আদর করে এবং শিওনের জন্য খুশি হয়ে মোসানকে অনেক টাকা উপহার দেয়। আর এই ঘটনার পরে তারা সবাই অনেক আনন্দে উল্লাস করতে করতে উদযাপন করতে থাকে। আর মোসান নিজেও শিওনকে আপন করে নিয়েছিল, কারণ শিওন আর তার দাদির জন্য কান্নাকাটি করে তাকে বিরক্ত করে না। তাই তারা খাবার খেতে খেতে এক পর্যায়ে মোসান কয়েকটা ক্যান্ডি শিওনের মুখে তুলে দিয়ে নিজেও খেতে চলে যায়। আর তখনই সে খেয়াল করে যে এগুলো তো কোনো ক্যান্ডি নয়, এগুলো ছিল মার্বেল। সাথে সাথে তারা শিওনের মুখের ভেতরে দেখার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাচ্চা মেয়েটা মার্বেলগুলো গিলে খেয়ে ফেলেছিল। তাই মোসান দ্রুত শিওনকে কাঁধে করে নিয়ে হাসপাতালে চলে যায়। আর ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলে যে চিন্তা করবেন না, আপনারা 2-3 দিন শিওনের টয়লেটের উপরে খেয়াল রাখবেন। যদি মার্বেলটা নিজে থেকে বেরিয়ে যায় তাহলে ভালো, কিন্তু না গেলে তখন আমাদের অপারেশন করা লাগতে পারে। এই কথা শুনে পরদিন থেকে শিওন টয়লেট থেকে বের হবার সাথে সাথে মোসান এবং তার বন্ধুরা সবাই চপস্টিক নিয়ে দাঁড়িয়ে থাকতো শিওনের পটি ইনভেস্টিগেট করার জন্য। প্রথম দিন অনেক খোঁজাখুঁজি করেও সে মার্বেলটা না পেয়ে তারা যখন হতাশ হয়ে গিয়েছিল, তখনই পরদিন সকালে তারা পটির ভেতর থেকে সেই মার্বেলটা খুঁজে পায়। মোসান প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল শিওনকে সুস্থ হতে দেখে, কিন্তু তখনই তার কাছে শিওনের চাচা ফোন করে তাকে বলে যে আমরা বাড়িতে চলে এসেছি, তুমি প্লিজ বাচ্চাটাকে দিয়ে যাও। এই কথা শুনে শিওনের মন খারাপ হলেও মোসান দ্রুত বাচ্চাটাকে নিয়ে ফেরত দিতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে শিওনের চাচা বাচ্চাটাকে নিজের সাথে রাখতে চাইলেও তার চাচি আসলে এই বাচ্চাটার প্রতি অনেক বিরক্ত ছিল। এই মহিলা কোনোভাবেই তার হাজব্যান্ডের বোনের মেয়েকে লালন পালন করতে চাচ্ছিল না। সে বাচ্চাটাকে অনেক গালমন্দ করছিল, যেটা দেখে রেগে মেগে মোসান ঘরের ভেতরে গিয়ে বলে যে এত সুন্দর একটা বাচ্চাকে কিভাবে আপনারা এভাবে গালমন্দ করতে পারেন, আপনাদের উচিত ওকে ভালোবাসা দেয়া। এই কথা শুনে মহিলাটা বলে যে আপনার যদি এত ইচ্ছা হয় তাহলে বাচ্চাটাকে আপনি নিয়ে যান না কেন। এইসব কথা শেষে শিওনের চাচা বাইরে এসে মোসানকে বলে যে ভাই দেখুন, আপনি আমাদের অনেক উপকার করেছেন, শিওনকে আপনার কাছে আর 2-3টা দিন রেখে শেষ একটা উপকার করে দিন ভাই। এই 2-3 দিনে আমি আমার স্ত্রীকে সব কিছু বুঝিয়ে ম্যানেজ করে নেব। এই কথা শোনার সাথে সাথে শিওন দৌড়ে ছুটে চলে আসে মোসানের কাছে, কারণ ততদিনে বাচ্চা এই মেয়েটা এই লোকগুলোকে অনেক ভালোবেসে ফেলেছিল। তো যাই হোক, মোসান বাচ্চাটা এবং তার বন্ধুদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু তখনই বাড়ির সামনে থাকা মোসানের বাবা তাকে এলোপাথারি মারধর করতে থাকে। বৃদ্ধ চিৎকার করে বলে যে তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? তুই একটা শ্মশান ঘাটে বাচ্চাকে কেন নিয়ে গিয়েছিলি? তুই আমাদের ব্যবসার মান ইজ্জত সব শেষ করে দিচ্ছিস। এইসব ঝগড়াঝাটি দেখে বাচ্চাটা বেরিয়ে এসে বলে যে খবরদার, মোসানকে তুমি মারতে পারো না। আর রাগের মাথায় বৃদ্ধ এই বাচ্চাটাকে দেখে আরও রেগেমেগে বলে যে তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, আমি তোকে কোনো সম্পত্তির ভাগ দিতে পারবো না। এই কথা শুনে মোসান তার বাবাকে বলে যে আরে লাগবে না তোমার ভাগ, আমি তোমার পুরো বাড়িটাই একদিন কিনে নেব, কত টাকা লাগবে বলো। বৃদ্ধ বলে যে ঠিক আছে, যদি মুরত থাকে তাহলে 3 লাখ ইউয়ান নিয়ে এসে এই বাড়িটা কিনে নিস। এইসব কথা বলে সে বাড়িতে ঘুমানোর আগে মোসান চিন্তা করতে থাকে যে তাকে এখন একটা বাচ্চাকেও লালন পালন করতে হবে, আর পাশাপাশি 3 লাখ ইউয়ানও জড়ো করতে হবে। সে কিভাবে এত কিছু করবে কিছুই বুঝতে পারছিল না। এমনিতে সে এত কষ্টের ভেতরে ছিল, তার উপরে আবার সে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছে। এই ব্যাপারটা সে ফেসবুকে পোস্ট করেছে। এইসব কিছু দেখে বেচারা মোসানের মন অনেক বেশি ভেঙে যায়, আর এইসব কিছু দূর থেকে শিওন স্পষ্ট দেখতে পাচ্ছিল। তো যাই হোক, পরদিন সকালে তারা সবাই বাইরে গিয়েছিল খাওয়া দাওয়া করার জন্য।
আর বাইরে খাওয়া দাওয়ার সময় বাচ্চা মেয়েটা অর্ধেক খাচ্ছিল তো অর্ধেক মাটিতে ফেলে দিচ্ছিল। সে খেতে গিয়ে সব কিছু মাখিয়ে ফেলছিল। এটা দেখে মোসান তাকে বলতে থাকে যে খবরদার, এভাবে খাওয়া দাওয়া করবে না, খাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। যেই কথাগুলো শুনে বাচ্চা মেয়েটা রেগে মেগে সেখান থেকে উঠে চলে যায়। তো এখন খাওয়া দাওয়া শেষ করে মোসান যখন বাড়িতে এসেছিল তখনই তার কাছে শিয়ন একটা অচেনা নাম্বার থেকে ফোন করে বলে যে এক্ষুনি পার্কের ভেতরে চলে আসো, আমি এখানেই আছি। এই কথা শুনে সাথে সাথে মোসান তার বন্ধুকে নিয়ে পার্কের ভেতরে চলে যায়। আর এখানে তারা মিংসা নামের একজন বৃদ্ধের সাথে শিয়নকে গল্প করতে দেখতে পায়। শিয়ন এই বৃদ্ধের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। আসলে এই বৃদ্ধ প্রতিদিন সন্ধেবেলায় তার দাদির সাথে হাঁটাহাঁটি, গল্পগুজব এইসব কিছু করত। আর এই সুবাদে শিয়ন এই বৃদ্ধকে চিনত। আসলে এই বৃদ্ধ লোকটা তাদেরকে দিয়ে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ করাতে চাচ্ছিল। এই কথা শুনে মোসান সেখান থেকে চলে যেতে থাকে, কারণ অন্ত্যেষ্টিক্রিয়া কখনোই নিজেরটা করা যায় না। তারা মনে করেছিল যে বৃদ্ধ হয়তো তাদের সাথে মজা করছে, কিন্তু বৃদ্ধ তাদেরকে বারবার বুঝায় যে আমি সত্যি কথা বলছি, আর এটা করার জন্য যত টাকা দরকার আমি তোমাদেরকে দিতে রাজি। আমি আসলে দেখতে চাই যে আমার মৃত্যুতে আমার সন্তানেরা কিভাবে রিয়্যাক্ট করে। কিন্তু তবুও তারা বৃদ্ধের কোনো কথাই শুনছিল না। কিন্তু তখনই বৃদ্ধ তাদেরকে বলে যে এই কাজের জন্য আমি তোমাদেরকে 3 লাখ ইওয়ান দিতে পারবো। সাথে সাথে তারা এই কাজ করার জন্য রাজি হয়ে যায়, কারণ মোসানের বাবার বাড়িটা কেনার জন্য তার 3 লাখ ইওয়ানের অনেক দরকার ছিল। আর এখন ডিল ফাইনাল করে তারা বাড়িতে এসে সবাই মজা করে খাওয়া দাওয়া করতে থাকে। আর ফাইনালি পরদিন সকাল থেকে তারা কাজে লেগে পড়ে বৃদ্ধের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। তারা প্রথমে 40 থেকে 50 জন মানুষের জন্য কস্টিউম ভাড়া করে, আর তারপর সেই বৃদ্ধের মৃত্যুর অনুষ্ঠানে কান্নাকাটি করার জন্য সেই 40-50 জন মানুষকে ভাড়া করতে চলে যায়। তারা বেশ কয়েকজন মানুষকে কিছু টাকা পয়সা দিয়ে ভাড়া করে সেদিনের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে নিয়ে আসতে সক্ষম হয়। আর ফাইনালি অনুষ্ঠান শুরু হবার পরে তারা সবাই কান্নাকাটি করে জীবন্ত এই বৃদ্ধ লোকটাকেই বিদায় জানাতে থাকে। কিন্তু এই সব কিছুর মধ্যে হঠাৎ করে সেই লোকটার ছেলেমেয়েরা তাদের অনুষ্ঠানে এসে হামলা করে দেয়। তারা সবাই মোসান এবং তার দলবলের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ তারা কিভাবে পারলো একটা জীবিত মানুষের সৎকার অনুষ্ঠান করতে। তারা সবাই মিলে মোসান এবং তার দলের সবাইকে মারধর করে থানায় নিয়ে যায় মামলা করার জন্য। তো যাই হোক, পুলিশেরা সেদিনের মতো তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। আর তারা সবাই যখন মন খারাপ করে বাড়িতে যাচ্ছিল তখনই বৃদ্ধ লোকটা মোসানকে দেখে বলে যে তোমার কি মনে হয় আমি এই সব কিছু মজমাস্তি করার জন্য করেছিলাম? আসলে সেদিন পার্কে শিয়ন আমার কাছে এসে বলেছিল যে দাদু, তুমি কি আমার দাদির ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো তুলে দিতে পারবে? আমি এখন মোসানের সাথে থাকি, ওর অনেকগুলো টাকার দরকার। কিন্তু শিয়নের দাদি সারাটা জীবন অনেক কষ্ট করেছে, ওর কাছে তেমন সঞ্চিত টাকাই ছিল না। তাই শিয়নের দাদির অ্যাকাউন্ট থেকে কিছু টাকা আমি তুলে বাকি টাকা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে দিয়ে সাহায্য করতে চেয়েছিলাম। আশা করি আমার এমন কাজকর্মের জন্য তোমরা মনে কষ্ট নেবে না, আর দয়া করে বাচ্চাটাকে ভালো রেখো। শিয়ন এইটুকু বয়সে অনেক কিছু হারিয়েছে। এইসব কথা শুনে মোসান অনেক অবাক হয়ে যায়। কিন্তু সে বাড়িতে আসতেই দেখতে পায় যে তার বাবা তার সম্পূর্ণ ঘর বাড়ি ভাঙচুর করতে শুরু করে দিয়েছে। মোসানের বাবা চিৎকার করে বলে যে আমার বংশের কেউ কোনো দিন এত বড় অনর্থ করেনি, তুই আমাদের মান সম্মান সব কিছু ধ্বংস করে দিবি। তুই কিভাবে পারলি একজন জীবিত মানুষের সৎকার অনুষ্ঠান করতে? এইসব কথা শুনে রেগে মেগে মোসান তার বাবাকে বলে যে আমি তো যা করি সেটাই তোমার কাছে খারাপ লাগে। আমি ছোটবেলায় কখনোই তোমার পছন্দের ছিলাম না। আমি যখন কার্টুন দেখতে চাইতাম তখন তুমি আমাকে মৃতদেহ সৎকার করতে নিয়ে যেতে। আমি যখন তোমার ভালোবাসা পেতে চাইতাম তখন তুমি বড় ভাইয়ের প্রশংসা করে কাটিয়ে দিতে। সব থেকে ভালো হয় তুমি নিজ হাতে আমাকে মেরে আমার পরিবর্তে তোমার বড় ছেলেকে কবর থেকে উঠিয়ে নিয়ে আসো। এই কথা শুনে মোসানের বড় বোন তাকে সজোরে একটা থাপ্পড় দিয়ে দেয়। এমনকি তার বাবাও ছেলের এমন কথা শুনে স্তব্ধ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো সেদিন রাতেও ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবার পরেও মোসানের মনে অনেক শান্তি ছিল, কারণ শিয়ন আসলে তাকে অনেক ভালোবাসত। তাই সে আজকে মারামারিতে ভেঙে যাওয়া শিয়নের সেই ছোট্ট বর্ষাটা আবারও ঠিকঠাক করে বাচ্চাটার কাছে চলে যায়। কিন্তু এখানে বাচ্চা মেয়েটা অঝরে কান্না করছিল, আর সে মোসানকে বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে আরও একটা সমস্যায় ফেলে দিলাম, তাই না?
মোসান বলে যে আরে এইসব কিছু নিয়ে তুমি কোনো চিন্তা করো না, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। তখনই বাচ্চাটা তার হাতের ঘড়িটা খুলে মোসানকে দেখিয়ে দিয়ে বলে যে মারামারির সময় আমার ঘড়িটা ভেঙে গেছে, তুমি কি এটা ঠিক করে দিতে পারবে? মোসান ঘড়িটা ঠিক করার জন্য নিজের কাছে নিয়ে তাকে আপাতত মার্কার দিয়ে একটা ঘড়ি আঁকিয়ে দেয়। তো সেদিনের মতো ঘুমিয়ে গেলে পরদিন সকালবেলা মোসান বাচ্চাটাকে নিয়ে তার চাচার কাছে চলে যায় তাকে ফেরত দেবার জন্য। কিন্তু এখানে শিওনের চাচা মোসানকে বলে যে শিওনের এখন স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে, আপনি কি ওকে স্কুলে ভর্তি করিয়ে দিতে পারবেন? আমি সকল খরচ দিয়ে দেব। আসলে আমার বোন এবং মা দুজনেই মারা গেছে, যদিও আমার উচিত এখন এই বাচ্চাটাকে মানুষ করা, কিন্তু আমার বাড়ির কেউ আমার কথা শোনে না। বাচ্চাটা আসলেই অনেক হতভাগা, ওকে ভালোবাসার মতো কেউ নেই। আপনি ওকে এতদিন দেখাশোনা করেছেন, আপনি কি ওকে দত্তক নিতে পারেন না? এতদিনে যেহেতু মসান শিয়নকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই সে বাচ্চাটাকে নিজের কাছেই রেখে দিতে চায়। আর এখন শিয়নকে দত্তক নেবার জন্য মসান একটা উকিলের কাছে চলে যায়, কিন্তু সেই উকিল তাদেরকে জানায় যে অবিবাহিত কেউ যদি কোনো বাচ্চাকে দত্তক নিতে চায় তাহলে তাদের বয়সের ডিফারেন্স হতে হবে 40 বছরেরও বেশি। মোসানের সাথে শিয়নের বয়সের তফাৎ বেশি ছিল না বলে সে বাচ্চাটাকে দত্তক নিতে পারবে না। এইসব কথা শুনে মোসান যখন হতাশ হয়ে বাড়িতে ফিরে এসেছিল তখনই সে জানতে পারে যে তার বন্ধু জিসান এবং জিসানের গার্লফ্রেন্ড দুজনে আসলে অনেক আগেই লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছিল। আর বিয়ের কারণে মোসান অনেক খুশি হয়ে যায়, কারণ পরদিন সকালে তারা জিসান এবং তার স্ত্রীকে নিয়ে উকিলের কাছে গিয়ে সেখানে মুসানের পরিবর্তে জিসান বাচ্চাটাকে দত্তক নিয়ে নেয়। আর দত্তক নেবার পরে তারা যখন শিয়নকে স্কুলে পাঠাচ্ছিল তখন সে কোনোভাবেই স্কুলে যাবার জন্য রাজি হচ্ছিল না। তারপর মোসান শিয়নের সে হাত ঘড়িটা নিয়ে একজন মেকানিকের কাছে চলে যায়, কিন্তু সেই মেকানিক তাকে বলে যে হাত ঘড়িটা ঠিক করার চাইতে নতুন একটা কিনে নেওয়াই ভালো হবে। তাই সে নতুন একটা ঘড়ি কিনে শিয়নকে উপহার দেয়। বাচ্চাটাইতে অনেক খুশি হয়ে গেলেও সে যখন বুঝতে পারে যে এই ঘড়িতে তার দাদির রেকর্ড করা কোনো কথাই নেই, তখন সে আবারও মন খারাপ করে ফেলে। বাচ্চাটা মোসানকে বলে যে তাহলে কি আমি আর কোনো দিন দাদির কথা শুনতে পারবো না? এই কথা শুনে মোসান বুঝতে পারে যে তার আসলে যেভাবেই হোক আগের ঘড়িটাই ঠিক করিয়ে নেওয়া উচিত ছিল। এই সব ভাবনা চিন্তার মধ্যে হঠাৎ করে মোসানের সাথে দেখা করার জন্য তার এক্স গার্লফ্রেন্ড চলে আসে। মেয়েটা কান্না বিজড়িত কণ্ঠে মোসানকে বলে যে আমার স্বামী একটা দুর্ঘটনায় মারা গেছে, একটা ট্রাক ওকে পিষে মেরে ফেলেছে। ওর লাশ এতটাই ভয়াবহ হয়ে গেছে যে সেটাকে আর সাজানো গোছানো যাচ্ছে না। তুমি কি আমাকে সাহায্য করবে? আমার কাছে বেশি টাকাও নেই তোমাকে দেবার জন্য। কিন্তু মোসান তার প্রাক্তনের কোনো কথাই শুনছিল না। সে বলে যে আমি এসব কিছু পারবো না, আর এমন ভয়ঙ্কর কাজ আমি করতেও পারি না, তুমি চলে যাও এখান থেকে। অনেক অনুরোধ করেও কাজে না হওয়াতে মেয়েটা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে জিসানের সাথে বাচ্চা মেয়েটা বাড়িতে ফিরতে থাকে। আর শিয়ন মুসানের প্রাক্তনকে দেখে তাকে বলে যে আরে আমি তো তোমাকে চিনি, তোমার ছবি আমি মোসানের মোবাইলে দেখেছি। ও যখনই তোমার ছবি দেখে তখনই অঝরে কান্নাকাটি করে। এই কথা শুনে মেয়েটা আবারও মোসানের কাছে অনুরোধ করতে থাকে, আর এবার মোসানও তাকে সাহায্য করবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু সে সত্যি এত ভয়ঙ্কর কাজ করতে পারত না। এই কাজগুলো পারত তার বাবা, কিন্তু সে তার বাবার সামনে যেতে একদমই সাহস পাচ্ছিল না, যেটা দেখে শিয়ন মোসানকে বলে যে চিন্তা করো না, আমি তোমার বাবার কাছে যাব, আমি দাদু ভাইকে সব কিছু বুঝিয়ে বলবো। তো যথারীতি মোসান বাচ্চাটাকে নিয়ে তার বাবার কাছে চলে যায়। আর এত কিউট একটা বাচ্চা যখন মোসানের বাবাকে দাদু বলে ডাক দেয়, সাথে সাথে মোসানের বাবার সকল রাগ যেন এক মুহূর্তেই পানি হয়ে যায়। এখন বৃদ্ধ তার ছেলের সাথে গল্প করতে থাকে, আর মোসান তার বাবার সাথে একটু ফ্রি হবার জন্য তারা দুজন একসাথে কিছুটা মদও খেয়ে নেয়। মোসান তার বাবাকে সবকিছু খুলে বলে যে এখন একটা বিকৃত হয়ে যাওয়া লাশের সৎকার করতে হবে, আমি তো এই কাজ পারি না, তুমি কি আমাকে সাহায্য করবে? বৃদ্ধ এখন তার ছেলেকে এইসব কিছু শেখানোর জন্য হলেও তাকে সাথে করে নিয়ে সেই লাশের সৎকার করতে চলে যায়। আর হাসপাতালে এমন ভয়াবহ বিকৃত লাশ দেখে মোসান এবং তার বন্ধুর রীতিমতো বমি করে দিয়েছিল। কিন্তু তার বাবা মোসানকে শক্ত হতে বলে এবং তাকে ধীরে ধীরে সব কিছু শিখিয়ে দেয়।
আর মোসান তার বাবার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে সেই লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে সক্ষম হয়। লাশের পরিবারের লোকজন এবং মোসানের প্রাক্তন সবাই মিলে তাদের প্রিয়জনকে শেষবারের মতো দেখতে পেয়ে অঝরে কান্না করতে থাকে। কিন্তু ততক্ষণে অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে মোসানের বাবা অজ্ঞান হয়ে যায়। বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করার পরে তার জ্ঞান ফিরে আসলে মোসানের বড় বোন মোসানকে বলে যে তোর সাহস কী করে হয় বাবাকে এতগুলো ড্রিঙ্কস করানোর। তো যাই হোক, তখনই আবার মোসানের কাছে শিওনের স্কুল থেকে একটা ফোন চলে আসে। এটা দেখে মোসানের বাবা তাকে বলে যে আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই দ্রুত বাচ্চাটার কাছে চলে যা, আমি সুস্থ আছি, আমি ভালো আছি। মোসান দ্রুত শিওনের স্কুলে গেলে জানতে পারে যে শিওন আসলে মঞ্চনাটকে অদ্ভুত অভিনয় করেছিল এবং ভয়ঙ্কর সব ছবি আঁকিয়ে শিক্ষকদের চিন্তায় ফেলে দিয়েছিল। শিক্ষকেরা বুঝতে পারে যে এইসব মৃত মানুষদের কাছে থাকার কারণে শিওনের মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই তারা মোসান এবং জিসানকে আরও ভালোভাবে শিওনের দেখভাল করতে বলে। মোসান বুঝতে পারে যে এইসব কাজকর্ম বাচ্চাটার জন্য অনেক ক্ষতিকর। তাই সে স্কুলে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আবারও তার বাবার কাছে চলে আসে। আর এখানে প্রথমবার তার বাবা তাকে বলতে থাকে যে তুই সব সময় তোর বড় ভাইকে অনেক ঘৃণা করতি, তাই না? আসলে তোর বড় ভাই তোর জন্মের মাত্র 3 মাস পরেই মারা গিয়েছিল। আমরা একটা নদী থেকে লাশ ওঠানোর জন্য গিয়েছিলাম। আমরা 2 বাবা ছেলে খুবই ভালো সাঁতার পারতাম, কিন্তু সেদিন জানি না কি হয়েছিল, আমি লাশটাকে নিয়ে উঠতে পারলেও তোর ভাই নদীর স্রোতে কোথায় যেন হারিয়ে গেল। আমি আর কোনো দিনই ওকে খুঁজে পেলাম না। এই জন্য আমি তোর ভাইকে অনেক ভালোবাসি, কারণ আমি সব সময় ভাবতাম আমার জন্যই হয়তো আমার ছেলেটা মারা গেছে। এইসব কথা শুনে মোসান মন থেকে তার ভাইকে ভালোবাসতে শুরু করে দেয়। তো যাই হোক, এরপর থেকে মোসানের সুখের দিন আসতে শুরু করে। সে অনেক ভালো ভালো কাজ পেতে শুরু করে, আর যারা তাদেরকে কাজ দিচ্ছিল তারাও মোসানকে অনেক সম্মান করত। মোসান নিজেও ধীরে ধীরে শিওনের জন্য একজন পারফেক্ট বাবা হওয়ার চেষ্টা করছিল। এমনকি সে শিওনের ওই ভাঙা ঘড়ির ভেতর থেকে তার দাদির ভয়েস রেকর্ডগুলো উদ্ধার করারও অনেক চেষ্টা করতে থাকে। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, আর আজকে ছিল শিওনের জন্মদিন। তাই সবাই মিলে বাচ্চাটার জন্মদিন খুবই মজা করে কাটায়। আর এই জন্মদিনেই মোসান শিওনের জন্য একটা পুতুল উপহার নিয়ে এসেছিল, যেই পুতুলের ভেতরে সে ছোট্ট একটা স্পিকার লাগিয়ে দিয়েছিল, যেখানে ক্লিক করলেই শিওনের দাদির রেকর্ড করা কথাগুলো শোনা যেত। বাচ্চা মেয়েটা তার দাদিকে আবারও ফিরে পেয়ে অঝরে কান্না করতে থাকে। সে মোসানকে জড়িয়ে ধরে তাকে অনেক ধন্যবাদ জানায়। আর মোসান নিজেও যেন এই মুহূর্তের জন্যই এত দিন ধরে অপেক্ষা করছিল। তো যাই হোক, জন্মদিন পার্টি শেষ হবার পরে সে শিওনকে স্কুলে পাঠিয়ে যখন বাড়িতে ফিরছিল, তখনই তার সামনে শিওনের চাচা একটা মেয়েকে নিয়ে হাজির হয়। মোসান তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কি চাও তুমি? লোকটা বলে যে দেখো, এই মেয়েটাই হচ্ছে আমার ছোট বোন, এই হলো শিওনের মা। এই কথা শুনে মোসান তাকে বলে যে আজগুবি কথা বাদ দাও, তুমি আমাকে বলেছো শিওনের মা মারা গেছে, এখন আমি শিওনকে দত্তক নিয়ে নিয়েছি, সুতরাং এখন তুমি যাকেই আনো না কেন বাচ্চাটা আমি আর কাউকে দিতে পারবো না। এটা বলে মোসান বাড়িতে চলে যায়, কিন্তু তার মাথায় প্রচণ্ড চিন্তা ঢুকে পড়ে শিওনকে হারিয়ে ফেলার। সে আসলে কোনোভাবেই এই বাচ্চাটাকে হারাতে চাচ্ছিল না। কিন্তু তখনই আবার সেই মহিলা মোসানের বাড়িতে চলে আসে শিওনকে ফিরিয়ে নেবার জন্য। আর এখানে মহিলাটা মোসানকে নিজের জীবনের সকল ঘটনা খুলে বলতে থাকে। আসলে এই মহিলাটা একটা অবৈধ সম্পর্ক করে এই বাচ্চাটার জন্ম দিয়েছিল, কিন্তু তারপর সেই ছেলেটা পালিয়ে গেলে মেয়েটা নিজের জীবন সুন্দরভাবে গোছানোর জন্য শিওনকে তার দাদির কাছে রেখে অবৈধভাবে বিদেশে চলে যায়। কিন্তু বিদেশে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে সে এতদিন অবধি জেলখানায় বন্দি ছিল। আর এদিকে দেশের লোকজনেরা তার সাথে কোনো যোগাযোগ করতে না পেরে সবাই ভেবেছিল যে লিলি হয়তো মারা গেছে। লিলি আসলে যাই করুক না কেন, সে তার মেয়েকে অনেক ভালোবাসত। সে মোসানের কাছে অনুরোধ করতে থাকে তার মেয়েকে ফিরিয়ে দেবার জন্য। এইসব কথা শুনে মোসান হতাশ হয়ে তাকে শুধু একটাই কথা বলে যে বাচ্চাটার যখন কেউ ছিল না, তখন আমি ওকে নিজের সব কিছু দিয়ে নিজের কাছে রেখেছি, আর এখন বাচ্চাটা যখন আমার সব কিছু হয়ে গেছে, তখনই তোমরা চলে এসেছো ওকে নেবার জন্য। তো যাই হোক, শিওনকে ফিরিয়ে দেবার সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না, আমাকে সময় দিতে হবে।
এইসব কথা বলে মোসান বাচ্চাটার সামনে নিজেকে অনেক স্বাভাবিকভাবে উপস্থাপন করার চেষ্টা করে, কিন্তু বাচ্চা মেয়েটা মোসানের মুখ দেখে বুঝে যায় যে সে কোনো কারণে অনেক চিন্তিত হয়ে রয়েছে। কিন্তু মোসান কোনোভাবেই কাউকে কিছুই বুঝতে দিচ্ছিল না। সে যত বেশি পারছিল শিওনের সাথে ভালো সময়গুলো কাটিয়ে নিচ্ছিল। সে বুঝতে পেরেছিল যে বাচ্চাটাকে হয়তো এখন হারিয়ে ফেলার সময় এসে গেছে। কিন্তু আজকে স্কুলে অনেক মজা করার পরে শিওন নিজের আঁকানো একটা ছবি মোসানকে দেখায়, আর তারপর বাচ্চাটা মোসানকে বলে যে জানো, আমি বুঝতে পেরেছি আমার দাদিমা আকাশের তারা হয়ে গেছে। আমি আর কোনো দিন আমার দাদিমাকে দেখতে পারবো না, কিন্তু তবুও আমি আর কোনো ভয় করি না, কারণ এখন আমার বাবা আছে। এই কথা বলে বাচ্চাটা যখন মসানকে জড়িয়ে ধরে তখন সে আর কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না। মসান অঝরে কান্না করতে থাকে। আর সেদিন রাতে মসান নিজ হাতে তার মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেয়, কারণ আজকে ছিল সেই ভয়ঙ্কর রাত যেদিন মসান তার মেয়েকে নিজ হাতে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিল। তার আত্মা চিৎকার করে বারবার মেয়েটাকে নিজের কাছে রাখতে চাচ্ছিল, কিন্তু চারিদিকে যখন ঝুম বৃষ্টি নেমে যায়, বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, তখনই তাকে নেবার জন্য তার মা হাজির হয়ে যায়। আর শত কষ্ট হওয়া সত্ত্বেও মোসান ঘুমন্ত বাচ্চাটাকে তার মায়ের গাড়িতে তুলে দেয়। সে তার মাকে বারবার বলে দেয় যে দেখো, খবরদার আমার মেয়েকে যেন কোনো কষ্ট না দেয়া হয়। তুমি শিওনের ঠিকমতো খেয়াল রেখো, আমার কাছে কিছু টাকা আছে, তুমি রেখে দাও, ওর কাজে লাগবে। কিন্তু এইসব কথাবার্তা বলতে বলতেই শিওনের ঘুম ভেঙে যায়, আর সে তার বাবাকে ছেড়ে কোথাও যেতে চায় না। সে চিৎকার করে মসানকে বাবা বাবা বলে ডাকতে থাকে। মসান কিছুক্ষণ তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করলেও সে মুহূর্তের মধ্যেই বুঝতে পারে যে নিজের আত্মাটাকে অন্যের কাছে তুলে দিয়ে সে অনেক বড় ভুল করেছে। তাই সে গাড়ির পেছনে দৌড়ে ছুটে যেতে থাকে আবারও তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু শিওনের মা তার মেয়েকে নিয়ে দ্রুত গাড়িটা চালিয়ে সেখান থেকে মসানের দৃষ্টিসীমা থেকে বেরিয়ে চলে যায়। মোসান যখন হতাশ হয়ে প্রচণ্ড কষ্টে নিজের বাড়িতে শুয়েছিল, তখনই তার বন্ধু বাড়িতে এসে বাচ্চাটাকে না দেখতে পেয়ে মোসানের উপরে প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে মোসানকে গালাগালি করতে থাকে। সে মোসানকে বলে যে তোর সাহস কী করে হলো আমাদের মেয়েকে অন্যের হাতে তুলে দেবার? আমরা ওকে দত্তক নিয়েছি, তুই আমাদের কাছ থেকে অনুমতি না নিয়ে এত বড় কাজ কিভাবে করলি? তোর মতো পাষাণ স্বার্থপর বন্ধু আমার আর কোনো দরকার নেই, তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। এইসব কিছু বলে জিসান যখন বাড়ি থেকে বের হতেই যাচ্ছিল, তখনই মোসানের কাছে তার বাড়ি থেকে ফোন চলে আসে, আর সে জানতে পারে যে আজকে তার বাবা মারা গেছে। বেচারা মোসান একদিনে এত বেশি কষ্ট আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না। সে রীতিমতো বাচ্চাদের মতো কান্না করতে থাকে। আর এখন ফাইনালি মোসানকেই তার নিজের বাবার মৃতদেহ সাজানোর কাজ করতে হয়। মোসানের বাবা মারা যাবার আগে তাকে একটা চিঠি লিখে দিয়েছিল, যেখানে তিনি বলেছিল যে আমার মৃত্যুর অনুষ্ঠান খুব বেশি বড়সড় করার কোনো দরকার নেই, ছোটোখাটো করে অনুষ্ঠান সেরে ফেলিস, আর আমার জমানো যে টাকাগুলো আছে সেগুলো নিয়ে নিজের মনের মতো ব্যবসা করিস। আমি চাই তুই আমাকে যেমন ভালোবাসিস তোর বড় ভাইকেও তেমনই ভালোবেসে আজীবন মনে রাখিস। আর আমাকে ছাই করার পরে আমার অস্থিগুলোকে কোথায় বিসর্জন করা হবে সেই দায়িত্বটা আমি তোকেই দিয়ে গেলাম। তো এখন বৃদ্ধের মরাদেহ পোড়ানোর পরে তার অস্থিগুলো যখন মোসানের বড় বোন নিয়ে যাচ্ছিল তাদের মায়ের কবরের পাশে দাফন করার জন্য, তখনই মোসান তার বোনের হাত থেকে সেই অস্থির কৌটাটা নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে, কারণ তার বাবা এই অস্থি বিসর্জনের দায়িত্বটা তাকে দিয়েছিল। মোসানের পরিবারের লোকজনেরা ভেবেছিল যে এই ছেলে হয়তো পাগল হয়ে গেছে, তাই তারা মোসানের বাবার অস্থিগুলো উদ্ধার করার জন্য মোসানের পেছনে ধাওয়া করতে থাকে। আর এভাবে ধাওয়া করতে করতে রাত হয়ে গিয়েছিল। মোসান দ্রুত একটা ফাঁকা জায়গাতে গিয়ে তার বাবার অস্থিতে আগুন লাগিয়ে সেটাকে আতশবাজির মতো আকাশে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। উপস্থিত সবাই অবাক নয়নে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর এই বিশাল আতশবাজির আলোতে চারিদিক যখন আলোকিত হয়ে গিয়েছিল তখনই মোসান মনে মনে বলতে থাকে যে বাবা, তোমাকে আমি আকাশের তারা বানিয়ে দিয়েছি, এর থেকে সম্মানের আর কি হতে পারে। এইসব কথাবার্তা শেষ হবার আগে মোসানের কাছে শিওনের মা ফোন করে, আর সে বলে যে শিওনকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
বেচারা মোসান আবারও বেরিয়ে পড়ে শিয়নকে খোঁজার জন্য। সে তাদের পুরো শহর, এমনকি সে নিজের পরিচিত সকলের বাড়িতে গিয়ে শিয়নকে হন্য হয়ে খুঁজতে থাকে, কিন্তু বাচ্চাটাকে তারা কোথাও খুঁজে পায় না। মোসান হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলে সে দেখতে পায় যে তার পেছন থেকে শিয়ন ফিরে এসেছে আবারও এই ভাঙা বাড়িতে। মোসান চিৎকার করে বলে যে তোমার সাহস কী করে হলো একা একা এত রাতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার? যদি তোমাকে কেউ চুরি করে নিত, যদি তুমি রাস্তা হারিয়ে ফেলতে। বাচ্চাটা অঝরে কান্না করতে করতে বলে যে আমি আমার বাবার বাড়ি চিনতে পারবো না, এটা কিভাবে হয়? আমি সব কিছু চিনি বাবা, তুমি শুধু আমাকে দূরে ঠেলে দিও না। এই কথা শুনে মোসান আর নিজেকে আটকে রাখতে পারে না। সে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না বিজড়িত কণ্ঠে বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না। ফাইনালি বাবা মেয়ে আবারও একত্রিত হয়ে যায়। আর এখন পরদিন আমরা দেখতে পাই যে মসানের বন্ধুর বিয়ে ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে, আর এই ইভেন্ট ম্যানেজমেন্টের সবগুলো কাজ মসান নিজেই করেছিল। সে আসলে মৃতদেহ সৎকারের পাশাপাশি এখন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাও শুরু করে দিয়েছিল। বিয়ে শাদী শেষ হয়ে গেলে পরদিন আমরা শিয়নের মাকে দেখতে পাই, যে কিনা শিয়নের জন্য কিছু কাপড় চোপড় এবং খাবার এনেছিল মসানকে দেওয়ার জন্য। সে তার মেয়েকে নিজের কাছে রাখতে না পারলেও মেয়ের সব ধরনের খেয়াল রাখার চেষ্টা করত। আর এটা দেখে মোসান তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তুমি কি আমাদের সাথে কাজ করতে চাও? এই কথাটা শুনে লিলি অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন তার মেয়ের সাথে থাকতে পারবে। আর গল্পের শেষ মুহূর্তে আমরা দেখতে পাই যে তারা সবাই একসাথে বসে আকাশের তারা দেখছে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে হয়তো ইন ফিউচারে মোসান শিয়নের মাকে বিয়ে করে নিয়েছিল। তো যাই হোক, এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। আমি বিশ্বাস করি আপনাদের সবার এই গল্পটা অনেক ভালো লেগেছে। বাকি মতামত কমেন্টে জানাবেন, আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।